ঈদে বেতন বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ হতে পারে এমন ৭০টি গার্মেন্টস চিহ্নিত করেছে চট্টগ্রাম শিল্প পুলিশ। 15 জুলাইয়ের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ পুলিশ প্রশাসনের। দ্রুত এগিয়ে চলছে মেঘনা ও তিতাস নদীর ওপর দ্বিতীয় রেল সেতু নির্মাণের কাজ। এ রুটে আরও ইঞ্জিন ও রেলকোচ সংযোজনের আশ্বাস রেলমন্ত্রীর। সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কমেছে আমদানি করা পেঁয়াজ সহ বেশিরভাগ পণ্যের দাম। সরবরাহ ভালো থাকায় রমজানের পরও বাজার স্থিতিশীল থাকার আশা ব্যবসায়ীদের। এবং সিলেটে পুরুষরাও এখন ব্যস্ত ঈদের কেনাকাটায়। পছন্দের পাঞ্জাবি কিনতে ঘুরছেন বিভিন্ন শপিং মল থেকে বুটিক হাউসেও প্রস্তুত ব্যবসায়ীরাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজি প্রতি সর্বোচ্চ 12 টাকা পর্যন্ত কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। একইভাবে কমেছে দেশি পেঁয়াজ, আদা, রসুন আর আলুর দামও। বাজারে মসুর, খেসারির দাম কিছুটা বাড়লেও কমেছে চিনির দাম। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ভালো থাকায় এবছর রমজানের পরও স্থিতিশীল থাকবে অধিকাংশ নিত্যপণ্যের বাজার দর। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজারে গেল সপ্তাহে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হয়েছে 35 থেকে 37 টাকায়। চলতি সপ্তাহে তার বাজার দর 25 থেকে 27 টাকা। কেজিতে 4 থেকে 6 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 36 টাকায়। কেজিতে 7 থেকে 8 টাকা কমেছে রসুন আর আদার দামও। বাজারে মাল আমদানি আছে কিন্তু কাস্টমার নেই আমাদের, বেতনে কম। আর দেশি বেদের বাজারে কেজিতে কমছে আপনার 4 টাকা কমছে। দেশি বেদ ছিল 40 টাকা, আজকে বেচতেছি আপনার 35-36 টাকা। আর আদা, রসুন সবকিছুর দাম কমছে। এলসি পেঁয়াজ গেল সপ্তাহে ছিল 40 টাকা, 38 টাকা, এই সপ্তাহে 25-26 টাকায়। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 4 টাকা বেড়েছে মসুর ডালের দাম, কিছুটা বেড়েছে খেসারি আর বুটের দামও। সরকারিভাবে বাজারজাত করা দেশীয় চিনির দাম অপরিবর্তিত থাকলেও কমেছে আমদানি করা পরিশোধিত চিনির বাজার দর। মসুর ডাল কেজি প্রতি আপনার 3 থেকে 4 টাকা বাড়ছে, ছোলার দামও কেজি প্রতি 2 টাকার মতো বেড়েছে, আর খেসারির ডাল আগের তুলনায় কেজি প্রতি আপনার 1-1.5 টাকা বাড়ছে। দেশি চিনি মানুষ লালই চাচ্ছে, লাল এবং শুকনো ঝরঝরা। বর্তমান যেহেতু আছে অনেক অ্যাভেলেবল আছে, সেহেতু দাম কমায় দিলে বেশি চললো, কিন্তু পরবর্তীতে দাম না কমাইলেও চলবে, কারণ এটা যারা খাবার তারা খাবে। প্রয়োজনের তুলনায় সরবরাহের পরিমাণ ভালো থাকায় নাজিরশাইল, মিনিকেট, আটা সহ সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 3 থেকে 6 টাকা পর্যন্ত। সব ধরনের গুঁড়ো দুধের সঙ্গে অপরিবর্তিত রয়েছে জিরা, মরিচ, এলাচ সহ অধিকাংশ মশলার দামও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রমজানে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি জানতে এবার চলে যাচ্ছি সহকর্মী ফেরদৌস লিপির কাছে। তিনি আছেন চট্টগ্রামের খাতুনগঞ্জে। লিপি। মামুন, চট্টগ্রামের খাতুনগঞ্জে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম কিন্তু পড়তির দিকে, এবং আপনি জানেন যে আসলে রোজার শুরু থেকে আসলে বিভিন্ন পণ্যের দাম কম ছিল বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে আপনি জানেন যে রোজার 2-1 দিন আগে কাঁচা পণ্য অর্থাৎ পেঁয়াজ, রসুন, আদা সহ এই পণ্যগুলোর দাম কিছুটা বেড়েছিল, কিন্তু আমরা দেখেছি যে আসলে রোজার প্রথম দিন থেকে এগুলোরও দামও কমতে শুরু করে, এবং সেটা কিন্তু আজকে পর্যন্ত অব্যাহত আছে। এবং আমরা যেই দোকানটাতে দাঁড়িয়ে আছে পেঁয়াজ, রসুন, আদা, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এই সপ্তাহে এসে কিন্তু আরো এক দফা প্রায় 3টা পণ্যেরই দাম কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। এর মধ্যে রসুনের দাম কমছে কেজি প্রতি 5 টাকা কমে এখন 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে আদা বিক্রি হচ্ছে 120 থেকে 115 টাকার মধ্যে, এবং পেঁয়াজের দাম 28 থেকে 30 টাকার মধ্যে নেমে এসেছে। এবং তারা বলছে যে পর্যাপ্ত আমদানি আছে, এই কারণে সামনেও আসলে এই 3টা পণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবং অন্যদিকে আপনি জানেন যে ছোলার দামটা আসলে বিশেষ করে শবে বরাতের পর থেকেই কিছুটা বাড়ছিল, তবে রমজানের আগে যে কমতে শুরু করেছে এটা এখনো আসলে অব্যাহত আছে। বিশেষ করে প্রায় 100 থেকে বিভিন্ন মান ভেদে 54 থেকে 58 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং একইভাবে আমরা দেখেছি যে মসুর, মুগ সহ বুট সব ধরনের ডালের দাম আসলে কমতির দিকে, যেহেতু আমদানিকারকরা বলছেন যে বুকিং রেটটা কমেছে। কানাডা, অস্ট্রেলিয়া সহ যে দেশগুলো থেকে আসলে আমদানি করা হয় ডালগুলো, সেখানে কম
কম থাকার কারণেই কিন্তু দেশের বাজারে এর প্রভাব পড়েছে। এবং অন্যদিকে আমরা দেখেছি যে চিনি এবং ভোজ্য তেলের দাম কিন্তু আসলে মাসব্যাপী কম ছিল এবং সেটার ধারাবাহিকতা এখনো আছে। এবং ভোজ্য তেল আপনি জানেন সুপার পাম এবং সুপার সোয়াবিন সহ এই 3টা ভোজ্য তেলের দামই আসলে মন প্রতি যদিও খুব বেশি কমে নেই, আমরা দেখেছি যে 20 থেকে 25 টাকা পর্যন্ত মনে কমেছে এবং সেটার আসলে প্রভাব বাজারে খুব বেশি একটা নেই। এবং এই ক্ষেত্রে সোয়াবিন প্রায় 2600 থেকে 2650 এবং পাম 2200 টাকার মতো বিক্রি হচ্ছে। এবং অন্যদিকে চিনির দামটাও আসলে কমেছে, বস্তাপতি অর্থাৎ যেগুলো 75 টাকা 75 কেজির বস্তা সেগুলো আসলে কেজি প্রতি 10 থেকে 15 টাকা যেটা মন প্রতি কমেছে, সেটাও আসলে কেজি প্রতিতে গিয়ে হয়তো 1 টাকার মতো প্রভাব ফেলেছে। এবং সেখানেও আমরা দেখেছি 1250 প্রতি বস্তা প্রতি বিক্রি হচ্ছে চিনির দাম। তো একভাবে বলতে পারি যে এই যে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে, সেখানে আসলে বেশিরভাগ ভোগ্যপণ্য কমতির দিকে এবং কিছু কিছু স্থিতিশীল আসে। বিশেষ করে চালের বাজারটা আসলে স্থিতিশীল আছে এবং চালের আমরা দেখেছি যে পাইকারি পর্যায়ে প্রায় 32 থেকে 36 টাকা, যেগুলো সাধারণ মানের চাল, যেগুলো সাধারণ মানুষরা খায়, সেগুলো বিক্রি হচ্ছে। এবং তারা বলেছেন যে আসলে সামনেও আসলে যেহেতু চালের সরবরাহটা পর্যাপ্ত পরিমাণ আছে, সামনেও আসলে বাড়ার সম্ভাবনা নেই। তবে পাইকারি বিক্রেতারা যেটা বলছে যে এখান থেকে সরবরাহটা আসলে ঠিকভাবে আছে খুচরা বাজারে, তবে খুচরা বাজারে মনিটরিংটা একটু বেশি বাড়ানো দরকার, কারণ ভোক্তারা অনেক বেশি খুচরা বাজারের সাথে সরাসরিভাবে যুক্ত এবং খুচরা বাজারেও যদি মনিটরিংটা বাড়ায় তাহলে কিন্তু সেটার প্রভাবটা আসলে ভোক্তারা সুফল পাবে। এর মধ্যেও আপনি জানেন যে আমদানি যেমন পর্যাপ্ত আছে, সেভাবে আমদানিকারকরা বলছেন যে আসলে পাইপলাইনেও আসলে পর্যাপ্ত পরিমাণ ভোগ্যপণ্য আমদানি আছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে চিনি সরবরাহটা অনেক বেশি এবং তেলের সরবরাহটা অনেক বেশি, ফলে মিলগুলো যে পরিমাণ চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করতে পারছে এবং এই কারণে পাইকারি পর্যায়ে ক্রেতারা কিন্তু সেগুলো পাচ্ছে এবং সরবরাহটা এবং সামনেও ঠিক থাকবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। তো মামুন, এই ছিল আমার কাছে খাতুনগঞ্জের সর্বশেষ পরিস্থিতির খবর। দর্শক, ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি, জানাচ্ছিলেন নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছি পরের খবরে। বন্দরনগরী চট্টগ্রামে আসন্ন ঈদে বেতনের পাশাপাশি বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হতে পারে এ ধরনের 70টি গার্মেন্টস কারখানা চিহ্নিত করেছে শিল্প পুলিশ। এর মধ্যে বিজিএমই এর সদস্যভুক্ত গার্মেন্টসের সংখ্যা 59টি। এ অবস্থায় শ্রমিক অসন্তোষ এড়াতে 15 জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের জন্য বিজিএমইএ কে নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে ছোট বড় 900 গার্মেন্টসের অনুমোদন থাকলেও বর্তমানে পুরোদমে উৎপাদন রয়েছে মাত্র 630টি কারখানা, যেখানে নিয়োজিত শ্রমিকের সংখ্যা প্রায় 5 লাখ। নানা দুর্ঘটনার কারণে গার্মেন্টসগুলোর সমস্যা কাটছে না, আর বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন এবং রাস্তা অবরোধ রয়েছে। প্রতি বছর ঈদের আগে এই সমস্যা প্রকট আকার ধারণ করে, তাই এবার একটু আগেভাগে সমস্যা আক্রান্ত গার্মেন্টসগুলো চিহ্নিত করেছে শিল্প পুলিশ। যে সকল গার্মেন্টসে 2 বার 3 বার বেতন নিয়ে তারা ঝামেলা করছে বা বেতন পরিশোধ করতে গড়িমসি করছে, সেই সকল গার্মেন্টসগুলোকে আমরা এবার আইডেন্টিফাই করছি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী শ্রমিক অসন্তোষ সৃষ্টি হতে পারে এ ধরনের 70টি গার্মেন্টসের মধ্যে 59টি বিজিএমইএ এবং 4টি বিকেএমইএ সদস্যভুক্ত। এই অবস্থায় ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। সব গার্মেন্টসের মালিকদের সাথে আমরা বৈঠক করেছি এবং তাদের সাথে বৈঠকের প্রেক্ষিতে আমরা উভয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে 15 তারিখের মধ্যে তাদের বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ, যে আর্থিক যে সুযোগ সুবিধাগুলো তাদের সেটাকে পরিশোধ করতে বলা হয়েছে। তবে বিজিএম এর এই নেতা বলছেন শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের ক্ষেত্রে মালিকদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা শ্রমিকদের প্রতি যথেষ্ট দায়িত্ববোধ আছে এবং সহানুভূতিশীল বলেই আমি তো চেষ্টা করব বেতনটা যত দ্রুততম সময়ে দেওয়া যায়। চিহ্নিত 70টি গার্মেন্টস কারখানায় অন্তত 20,000 শ্রমিক নিয়োজিত রয়েছে, আর শ্রমিক সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করার জন্য শিল্প পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে গঠন করা হয়েছে 10টি মনিটরিং টিম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ সময়ের বাণিজ্যে আরো যা থাকছে। পুরান ঢাকার ইফতারির স্বাদ মেটাতে রাজধানীর বারিধারায় চলছে মাসব্যাপী ইফতার মেলা, ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভৈরবের মেঘনা ও আখাউড়ায় তিতাস নদীর ওপর দ্বিতীয় রেল সেতুর নির্মাণ কাজ।
ভারত সরকারের অর্থায়নে এই রেল সেতু দুটির প্রায় ৪৫% কাজ শেষ হয়েছে। সেতুর পাশাপাশি ঢাকা চট্টগ্রাম রুটে ডাবল লেনে রেল চালু হলে রেলপথে যাতায়াতে ২ ঘন্টা সময় কম লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে রেলমন্ত্রী জানালেন আরও সম্ভাবনার কথা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জলিলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম মাধ্যম এই রেলপথ। যাত্রী সেবার মান বাড়াতে নেওয়া ঢাকা চট্টগ্রাম রেল লাইন ডাবল লেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। আর এ প্রকল্পের আওতায় কাজ চলছে ভৈরব ও আখাউড়ায় দ্বিতীয় রেল সেতু নির্মাণ কাজও। ২০১৩ সালের ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকন ও এফকন যৌথভাবে মেঘনা নদীর ওপর দ্বিতীয় ভৈরব রেল সেতু ও পরের বছর জানুয়ারিতে আখাউড়ায় তিতাস নদীর ওপর দ্বিতীয় রেল সেতু নির্মাণে কাজ শুরু করে গ্যানন ইন্ডিয়া লিমিটেড। ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে সেতু দুটি রেলওয়ের কাছে হস্তান্তরের নির্দেশনা থাকায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যেই সেতু দুটি চালুর আশা করছেন তারা। মেজর ব্রিজের সবগুলা পাইল এই মাসে শেষ হয়ে যাবে। তারপর আমরা পাইল ক্যাপেরও চলছে, আমরা বর্ষার সময় কাজ করতে থাকবো। আমাদের হলো সেকেন্ড ভৈরব ব্রিজ, এটার কাজ হয়েছে বর্তমান অগ্রগতি 45%। আর ওইটা তিতাস নদীর উপরে হচ্ছে সেকেন্ড তিতাস ব্রিজ, ওটার অগ্রগতিও হয়েছে 45%। দুইটি ব্রিজের কাজই আমাদের সময়ের মধ্যেই হয়ে যাবে। এদিকে ডাবল লাইন ও সেতু দুটি নির্মাণ হলে ঢাকা চট্টগ্রাম রুটে রেল যাতায়াতের সময় কমে আসবে বলে মনে করেন রেলওয়ের এ কর্মকর্তা। ঢাকা চট্টগ্রাম লাইনে আমাদের যে সময়টা, সেই সময়টা অনেক কমে যাবে আমাদের এই ডাবল লাইন হওয়াতে। তো ইনশাআল্লাহ আশা করা যায়, যেহেতু নতুন কোচে আমরা আনতেছি, ইনশাআল্লাহ আমাদের সেবার মান ভবিষ্যতে অনেক বৃদ্ধি পাবে। অন্যদিকে যাত্রী সেবার মান বাড়াতে এই রেলপথে আরও ইঞ্জিন ও রেল কোচ সংযোজনের কথা জানালেন রেলমন্ত্রী। ঢাকা সিটাং যে বিদ্যমান ট্রেনের সংখ্যা আছে, আরো বেশি করে ট্রেন আমরা এই বহরে চালাতে সক্ষম হব। যাত্রীরা নিরাপদে এবং আনন্দের সহিত তারা ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারবে। রেলওয়ের তথ্য মতে মেঘনা নদীর ওপর ৩.৮৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় ভৈরব রেল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮২৬ কোটি টাকা। আর ২১৮ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিতাস রেল সেতু নির্মাণে ব্যয় হবে ১৯১ কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সিলেটে নারীদের পাশাপাশি পুরুষরাও এখন ব্যস্ত ঈদের কেনাকাটায়। পছন্দের পাঞ্জাবি কিনতে তারা ঘুরছেন এক শপিং মল থেকে অন্য শপিং মলে। হাল ফ্যাশনের পাঞ্জাবি কিনতে তারা ভিড় করছেন বুটিক হাউসেও। গরম ও বর্ষার কথা মাথায় রেখে ব্যবসায়ীরাও নানা রঙের পাঞ্জাবি সাজিয়ে রেখেছেন ক্রেতাদের জন্য। আব্দুল আহাদের রিপোর্ট। কদিন আগে উদ্বোধন হওয়া দেশি 10 নামের এই শপিং মলে একসাথে পাওয়া যায় দেশের স্বনামধন্য 10টি ব্র্যান্ডের পোশাক। রং সাদা কালো নিপুণ অঞ্জনস, বাংলার মেলা, দেশাল, নগরদোলা, বিবিয়ানা, ক্রেক্রাফট এবং সৃষ্টির পোশাক একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে, যে কারণে তরুণরা ভিড় করছেন এই ফ্যাশন হাউসে। অনেকে ঘুরছেন শৈল্পিকের দোকানেও। তরুণরা জানান, আগে সাদা পাঞ্জাবিতে ঈদ করলেও এখন রঙিন পাঞ্জাবি তাদের পছন্দ। আর মনের মতো পাঞ্জাবি পেতে ভরসা বুটিক হাউস। আমাদের আগে যেরকম সাদা পাঞ্জাবি পরা হইতে ঈদের সময় পরে এগুলো নয়, এখন আমরা কালারফুল চাই। সিলেটের মতো জায়গায় আরো আগে এই ধরনের প্রতিষ্ঠান আসা উচিত ছিল। দামগুলো ঠিক আছে আর ভালো লাগছে, কালেকশনগুলো মোটামুটি ভালো আছে। চাহিদা মতো পাঞ্জাবি খুঁজে পাওয়ায় তরুণরা আগে ভাগেই কেনাকাটাও সেরে নিচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় এই বছরে দেখতেছি যে প্রথম দিকেই পছন্দের কাপড়গুলো বাজারে চলে আসছে, এই জন্যই আগে থেকে কিনে ফেলছি। কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। আজ আসলাম এই জন্য, রমজানে তো ঈদের বিল লেগে যাবে। পাঞ্জাবি কিনতে আসছি, এখানে আসলে ভালো ভালো পাঞ্জাবি দেখতেছি, চয়েস করতেছি, দেখি কোনটা ভালো লাগে কিনবো। বর্ষা মৌসুমে এবার ঈদ হওয়ায় রঙের ওপর প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে পাঞ্জাবি। কালারের মধ্যে অনেকগুলি ভেরিয়েশন আসছে, মানে উজ্জ্বল রঙের সমাহার বলতে গেলে রঙের প্রোডাক্টে। আগে অন্যান্য সময় হালকা কালার ছিল, এখন আমরা ডিপ কালার গুলোকে আপনার গুরুত্ব দিয়েছি। আর দামের প্রতি গুরুত্ব দিয়ে আমাদের দামটা অনেক রিজনেবল, যাতে কাস্টমার নিতে পারে। ব্যবসায়ীরা জানান, দেশের রাজনৈতিক অবস্থা ভালো হওয়ায় এবার দ্বিগুণ কালেকশন রাখা হয়েছে, আর পোশাকের দামও তুলনামূলকভাবে কম। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এবার নৌকাহাটের খবর। বর্ষা মৌসুমকে কেন্দ্র করে ঝালকাঠি ও পিরোজপুর সীমান্তের আটঘরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকার হাট। দুই জেলার হাজার হাজার মানুষ ব্যস্ত নৌকা তৈরি এবং কেনাবেচার কাজে। কিন্তু ফড়িয়া ও মহাজনদের চক্রের কারণে গত 50 বছরেও ভাগ্য বদল হয়নি নৌ কারিগরদের। ঝালকাঠি থেকে পলাশ রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ, আর কম খরচে নৌপথে পণ্য পরিবহন ও যাতায়াতের সহজলভ্য বাহন নৌকা। নদীনালা ও খালবিল প্রধান এলাকা, বৃহত্তর বরিশালে বর্ষা মৌসুমে নৌকা ছাড়া যাতায়াত কল্পনাই করা যায় না। আর তাই ঝালকাঠির কীর্তিপাশা, নবগ্রাম ইউনিয়ন এবং পিরোজপুরের স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার হাজার হাজার মানুষ বংশগতভাবে পেশা হিসেবে বেছে নিয়েছেন নৌকা তৈরি। ঠাকুরদা থেকে এই কাজটা করি, কিন্তু লাভ করতে পারতেছি না, আমাদের তো পুঁজি টুদিনে টাকা পয়সা নাই। আর তৈরি এ নৌকার এ অঞ্চলের সবচেয়ে বড় হাট পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর গ্রামের নৌকার হাট। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ছোট বড় নৌকা। সপ্তাহে শুক্র ও সোমবার এ হাটে লাখ লাখ টাকার নৌকা বেচা কেনা হয়। বৃহত্তর বরিশালের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। বেচা কেনা ভালো হলেও নৌকার কারিগররা পাচ্ছেন না কাঙ্ক্ষিত লাভ। পুঁজির অভাবে কারিগরদের লাভের টাকা চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। নিজেকে অর্থ নাই বললেই চলে, হাজারকে মনে করেন 30 টাকা বা 40 টাকা দিয়ে সুদে আনতে হয়। এরা প্রতি নৌকায় 700, 800, 400 টাকার নিচে কেউ করেন না ব্যবসা। কাজে এই সুবাদে সেই মিস্ত্রিরা কি পায়? এদিকে নৌ কারিগরদের ঋণ দেওয়ার কথা জানিয়ে দাদন চক্রের কথা স্বীকার করলেন বিসিকের এই কর্মকর্তা। মহাজনদের কাছ থেকে দাদন নিয়েই এই নৌকাগুলি তৈরি করে, এতে এদের লাভ খুব কম হয়। বিসিক থেকে যদি ঋণ দেওয়া যায় তাহলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে। ঝালকাঠি ও পিরোজপুরের 50 গ্রামের মানুষ বর্ষা মৌসুমে নৌকা তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, ঝালকাঠি। পুরান ঢাকার চকবাজারের ইফতার সামগ্রী নিয়ে রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে পুরান ঢাকার ইফতার মেলার। প্রথমবারের মতো এই আয়োজনে খুব বেশি পদের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী না থাকা ও দাম বেশির অভিযোগ রয়েছে মেলায় আগতদের। তবে ধীরে ধীরে এই মেলা আরও জমজমাট হবে এমন প্রত্যাশার কথা জানালেন আয়োজকরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সুতি কাবাব, কোয়েল পাখি আর খাসির লেগ রোস্ট, বড় বাপের পোলা খায়, রেশমি জিলাপি ও শাহী হালিম সহ চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী নিয়ে রাজধানীর বারিধারা বসুন্ধরায় বসেছে পুরান ঢাকার ইফতার মেলা। নানা পদের পশ্চিমা খাবারের সাথে চকবাজারের ইফতার সামগ্রীর এ মেলা যেন আভিজাত্যের আলিঙ্গনে ঐতিহ্যের সমাদর। পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন তান্দুরি, লেগ রোস্ট, জালি কাবাব, লাবাং, হালিম, বোরানি, সুতি কাবাব, বড় বাপের পোলা, তেহারি, এগুলার কি আমাদের অনেক ডিমান্ড। সময় স্বল্পতা আর যানজট ঠেলে যারা চকবাজারের ইফতারের স্বাদ নিতে যেতে পারেন না পুরান ঢাকায়, ব্যস্ত নগরবাসীর এমন অনেকেই বেশ আগ্রহ নিয়েই আসছেন এই মেলায়। পুরান ঢাকার ইফতারি কথা তো আমরা সবাই অনেক শুনি, কিন্তু বাসা থেকে সবসময় যাওয়া হয় না বা ওই সুযোগও থাকে না। তো বাসার কাছে এই আয়োজনের জন্য আমরা এখানে এসে সেই স্বাদটা একটু নিতে চাই। সুন্দর একটা পরিবেশে আমরা এসে পুরান ঢাকার ইফতারি পাচ্ছি আর কি। তবে প্রথমবারের মতো নতুন ঢাকায় পুরান ঢাকার স্বাদের ইফতারের এ মেলায় আসা অনেকেই দাম বেশির অভিযোগের সাথে খুব বেশি পদের চকবাজারের ইফতার সামগ্রী না থাকায় জানালেন হতাশার কথা। পুরাতন ঢাকা যে জিনিসগুলো আমরা পূর্বে পেয়ে আসছি, এখন কিন্তু ওই জিনিসগুলো এখন এখানে নাই। বড় বাপের পোলা, এই সমস্ত এটাই বেশি শুনছি আমি, তো ওটার দাম দেখলাম কোয়াইট এক্সপেন্সিভ, বেশি দাম। চকে যেরকম দেখা যায় আমার মনে ছিল ওই রকমই হবে, ওটা হলে আরো ভালো লাগতো। তবে আয়োজকরা জানালেন 90টি স্টলের অংশগ্রহণে এ মেলায় প্রতিদিনই যোগ হচ্ছে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী। পুরান টাউনের যাবতীয় ইফতারি এখানে পর্যাপ্ত পরিমাণে ওঠানো হয়েছে, আগামীকাল হইতে আরো পর্যাপ্ত পরিমাণে ওঠানো হবে। আর পহেলা রমজানে শুরু হওয়া এ মেলা চলবে 27 রমজান পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আজ রমজানের নবম দিন চললেও বৃষ্টির কারণে শপিং মলগুলোতে আশানুরূপ জমে ওঠেনি ঈদের কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটিতে আছেন সহকর্মী জুবাইর ফয়সাল। কেনাকাটার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। মামুন, আপনাকে ধন্যবাদ। আপনি ঈদ শপিং এর খবর জানতে চেয়েছেন আমার কাছে, তো খুবই স্বাভাবিক প্রশ্ন। রোজার আজকে 9 দিন চলছে এবং রোজার সময় স্বাভাবিকভাবে ঘর গৃহস্থলের কাজ সকালের দিকে না থাকার কারণে অনেকেই শপিং এর জন্য শপিং মল কিংবা মার্কেটমুখী হন। আরও আজকে শনিবার ছুটির দিন, সরকারি অফিস আদালতও বন্ধ, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে মার্কেট বা শপিং মলগুলোতে ভিড় জমার কথা বা দর্শকদের ঢল নামার কথা। কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি, আমি এখন ঠিক কর্ণফুলী গার্ডেন সিটি, এটি
কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটিতে অবস্থান করছি। এখানে সকালে আসার পরে আমরা দেখতে পেয়েছি 10টার দিকে এখানে মার্কেটটি খোলা হয় এবং সবাই এখনো পর্যন্ত কিন্তু দোকানপাট গোছানোর কাজে ব্যস্ত আছেন এবং মার্কেটে এখনো পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের সেরকম দেখা মেলেনি। কারণ হিসেবে বাইরে যে বৃষ্টি এবং বর্ষণমুখর যে পরিস্থিতি, সেটার জন্য কিন্তু অনেকেই মার্কেটে আসার ক্ষেত্রে অনীহা প্রকাশ করবেন, স্বাভাবিক। ব্যবসায়ীরাও যেটা বলছেন যে তাদের যে এবারের ঈদকে কেন্দ্র করে তাদের যে কালেকশন বা তারা যেরকম পোশাকের সরবরাহ বা আমদানি করেছেন, সেক্ষেত্রে তারা যদি তাদের প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা না করতে পারেন, সেক্ষেত্রে তারা কিন্তু আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। তা এখন পর্যন্ত আমরা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যে দুটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এবারের রোজাটি খুবই স্বাভাবিক এবং স্থিতিশীল পরিবেশে শুরু হয়েছে এবং কোনো রাজনৈতিক গোলযোগও এবারে দেখা যায়নি। সেক্ষেত্রে তারা একটি ভালো ব্যবসার আশা করেছিলেন, কিন্তু রোজা শুরুর 2-3 দিনে মোটামুটি একটু ভালো আবহাওয়া থাকলেও রোজার 5ম দিন থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি চলছে এবং আর গত 2 দিন শুক্রবার এবং শনিবার আজকে এই 2 দিনে কিন্তু ব্যাপক সারাদিনই প্রায় বর্ষা হতে দেখা গেছে ঢাকা সহ রাজধানীর আশেপাশে এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে মার্কেটে ক্রেতা দর্শনার্থীদের আগমন খুবই কমেছে, আশঙ্কাজনক হারে কমেছে, তারা যেটি বলতে চাইছে। এবং তারা আশঙ্কা করছে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তাদের এবারে ঈদকে কেন্দ্র করে তাদের যে ব্যবসায়িক মুনাফা অর্জনের লক্ষ্য বা তাদের যে ব্যবসায় বেচাকেনার যে লক্ষ্য সেটি পূরণ হবে না। আরো একটি বিষয় রয়েছে, সেটি হলো এখন আজকে কিন্তু মাসের শেষ দিক, চলতি মাসের শেষ হতে যাচ্ছে প্রায়। এখনো পর্যন্ত ঈদের বেতন বা বোনাস এ ধরনের কোনো কিছু এখনো কেউই পাননি। স্বাভাবিকভাবেই মানুষের হাতে টাকা পয়সাও সেরকম নেই, যে কারণে মার্কেটে কিন্তু মানুষজনের আনাগোনা কম। তারা যেটি বলতে যাচ্ছে, তুলনামূলক একটি চিত্র তারা টানছে যে গত বছর রোজার শুরুর 10 দিনে বা 15 দিনে কিন্তু তারা তাদের যে টার্গেট, সেই টার্গেটকেও কিন্তু তারা ছাড়িয়ে গিয়েছিলেন এবং তারা প্রত্যাশার চেয়েও অনেক বেশি বেচাকেনা করেছিলেন এবং এবছর কিন্তু সেরকম হচ্ছে না। কারণ একটা জিনিস স্বাভাবিকভাবে মেয়ে বা ছেলে সবারই পোশাকের যে ব্যাপার, সেটি হলো যে রোজার 10-15 তারিখের মধ্যেই তারা কিনে ফেলেন এবং সেটিকে আবার তৈরি করারও একটি তাড়া থাকে, যে কারণে সবাই চান একটু আগেভাগে কেনাকাটা করতে। আর মার্কেটের ভিড় এড়াতেও অনেকেই চান যে আগেভাগে একটু কেনাকাটা করতে। এবারে সেরকম কিছু আমরা এখনো পর্যন্ত দেখছি না। তো এছাড়াও যে মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি দোকান আমি আপনাদেরকে দেখালাম, সেখানে অনেক পোশাকের সমাহার এবং এখানে রং বেরঙের এবং জাঁকজমকপূর্ণ পোশাক রয়েছে, যেমন দেশি পোশাক রয়েছে, বিদেশি পোশাকও তেমন রয়েছে এবং এইসব পোশাকগুলো কিন্তু খুবই ব্যয়বহুল এবং এইসব পোশাক স্বাভাবিকভাবে ঈদকে কেন্দ্র করেই মানুষ কিনবে। স্বাভাবিক সময়ে যে বেচা কেনা রমজানের আগে বা পরে, সেই সময়ে কিন্তু এই ধরনের পোশাকগুলো কেনাকাটার কোনো চিন্তা ভাবনা কেউই করেন না, কারণ এটি খুবই ব্যতিক্রম কিছু পোশাক রয়েছে এখানে। তাছাড়া ঈদকে কেন্দ্র করে কিন্তু সবাই একটু চান একটু আলাদাভাবে নিজেকে সাজাতে এবং ঈদের আনন্দকে একটু অন্য আরো 10 জনের চেয়ে একটু আলাদাভাবে উপভোগ করতে, যে কারণে তারা কিন্তু ভালো ভালো পোশাক যেগুলি মার্কেটে রেয়ার কিংবা আগে দেখা যায়নি এরকম পোশাক কিনতে আগ্রহ প্রকাশ করেন। তো এবারে আমরা এই মার্কেটে এসে যেটি দেখতে পেয়েছি সেটি হলো মার্কেটে পোশাকের আমদানি প্রচুর রয়েছে এবং বিক্রেতারাও বলছেন যে তারা খুবই কম টাকার মধ্যে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা যেটি জানতে পারলাম যে এবারের মার্কেটে এবারের এই যে পরিবেশ আবহাওয়া যদি ঠিক না হয় এবং রোজার 10-15 দিন পরে বা 15 রোজার পরে কিন্তু তারা ভালো বেচাকেনার টার্গেট করছেন। তো মামুন, আমার কাছে ছিল এই সবশেষ ঈদের শপিং এর খবরাখবর। তো আরো মার্কেটে যখন ক্রেতা দর্শনার্থীদের জমজমাট হবে, আমি আপনাদেরকে পরবর্তীতে আরো অনেক কিছু জানাতে পারবো। দর্শক সহকর্মী জুবাইর ফয়সাল যোগ দিয়েছিলেন কর্ণফুলী গার্ডেন সিটি থেকে, যেমনটি জানাচ্ছিলেন যে বৃষ্টির কারণে সকাল থেকেই ক্রেতা শূন্য রয়েছে মার্কেটগুলো। চলে যাচ্ছে পরের খবরে। রমজানের শুরু থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর ইস্কাটনে গতকাল লেডিস ক্লাবে মুন্সিগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো কার্যকর হলে বাংলাদেশ লাভবান হবে। ভারতের প্রধানমন্ত্রীর সফরে আমরা যুগান্তকারী কতগুলি সিদ্ধান্ত নিয়েছি। স্থল সীমান্ত চুক্তি সহ আরো ব্যবসা বাণিজ্য, কানেক্টিভিটি, সংযোগ, সকল ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ লাভবান হবে। আজকে বাজারের দর আমি দেখলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও এই রমজানের মধ্যে স্বাভাবিক আছে। দেশের বাজেটে সরকারি সঞ্চয়ের বেশিরভাগ অর্থ উন্নয়ন কাজে ব্যবহার না করে নৈমিত্তিক কাজে ব্যয় করাকে বিপজ্জনক প্রবণতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর।
শুক্রবার বিকেলে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে বাংলাদেশের বাজেট 2015-16 উন্নয়ন ও বৈষম্য শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতি বেটার উদ্যোগে আয়োজিত এই আলোচনায় গভর্নিং কাউন্সিল ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ অর্থ বছরের শুরু থেকেই বাজেটে বরাদ্দ অর্থ ব্যয়ের তাগিদ দেন। আর নতুন পে স্কেল কার্যকরের ফলে যেন মুদ্রাস্ফীতি না ঘটে সেদিকে নজর দেওয়ার পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ধার্য করা 10% ভ্যাট শিক্ষাকে বাণিজ্যিক পণ্য করে তুলবে বলে মত দেন বক্তারা। এবারে গেল সপ্তাহের শেয়ার বাজারের খবর। লেনদেন কমার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। পরের 2 কার্যদিবসে লেনদেন বাড়লেও চতুর্থ ও পঞ্চম কার্যদিবসে কমে লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 38 কোটি 34 লাখ টাকা এবং সূচক কমেছে 56 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 308 কোটি 28 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 98 কোটি 46 লাখ টাকা কম। এদিন সূচক ছিল 4511 পয়েন্ট। তবে দ্বিতীয় কার্যদিবসে বাড়ে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয় 380 কোটি 51 লাখ টাকা, সূচক কমে দাঁড়ায় 4503 পয়েন্টে। তৃতীয় কার্যদিবসেও লেনদেন বেড়ে দাঁড়ায় 434 কোটি 53 লাখ টাকা, সূচক কমে দাঁড়ায় 4489 পয়েন্টে। তবে চতুর্থ কার্যদিবসে কমে লেনদেন এবং সূচক। এদিন লেনদেন হয় 372 কোটি 80 লাখ টাকা এবং সূচক ছিল 4457 পয়েন্ট। এদিকে শেষ কার্যদিবস বৃহস্পতিবার আবারও কমে সূচক এবং লেনদেন। এদিন লেনদেন হয় 346 কোটি 62 লাখ টাকা এবং সূচক কমে দাঁড়ায় 4455 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 124টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 149টির এবং অপরিবর্তিত ছিল 45টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, স্টাইল ক্রাফট, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, লিগেসি ফুটওয়্যার ও দ্য ঢাকা ডাইং। অন্যদিকে শেয়ারের দাম কমা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, আলহাজ টেক্সটাইল, দেশ গার্মেন্টস ছিল উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। প্রস্তাবিত বাজেটে 30 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার পর্যন্ত ভ্যাট অব্যাহতি বিধান করা হয়েছে। সেক্ষেত্রে প্যাকেজ ভ্যাট বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। সুতরাং প্যাকেজ ভ্যাট 2014-2015 অর্থ বছরের ন্যায় অব্যাহত রাখার আবেদন জানাচ্ছি। প্যাকেজ ভ্যাটের আওতাভুক্ত দোকান ও খুচরা বিক্রেতা কর্তৃক ব্যবহৃত স্থান ও স্থাপনা মূসকের আওতা বহির্ভূত রাখার আবেদন করছি। সুন্দরবন থেকে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র কমপক্ষে 25 কিলোমিটার সরিয়ে নিতে হবে। সরকারের অর্থমন্ত্রীর কোনো বক্তব্যের কোনো সারবেত্তা নাই। এই ভিত্তিহীন সরকারের যুক্তি এবং মিথ্যা যুক্তি, এগুলিকে আমরা জনগণের পক্ষ থেকে, পরিবেশবাদীদের পক্ষ থেকে আমরা এগুলি প্রত্যাখ্যান করছি। আমরা একটি পরিবেশ ও জলবায়ু সমন্বিত স্থানীয় প্রয়োজনীয়তা ভিত্তিক অর্থায়ন পরিকল্পনা সমৃদ্ধ বাজেট প্রস্তাব চাই। বরাদ্দ বাজেটের স্বচ্ছ এবং কার্যকর ব্যবহার চাই, টাকা যেন লুটপাট না হয়, এবং একটি ইতিবাচক ও সক্রিয় পরিবেশ মন্ত্রণালয় চাই। 1 লাখ সদস্যদের নিরঙ্কুশ ভোটে বিএবির ক্যালিব্রেশন অ্যাক্টিভেশন কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই অর্জনের ফলে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুসংহত হয়েছে এবং বিদেশ থেকে পণ্যের গুণগত মান সনদ নিতে আর আমাদের দেশের যারা রপ্তানিকারক তাদের যেতে হয় না বা হ্যারাসমেন্ট করতে হয় না, আমাদের মাধ্যমে এটা পেতে পারে। বিদেশের বাজারে কম্পিটিটিভ মার্কেটকে ফেস করতে হলে আমাদের যে গুণগত মান প্রয়োজন, সেই গুণগত মান নির্ধারণ করা এবং সেইটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিদেশে রপ্তানি করার পর সেটা স্বীকৃতি আদায়ের মধ্যে দিয়ে আমরা এই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। পরিসংখ্যান অনেক সময় এগুলো বিভ্রান্তির সৃষ্টি হয়। আমি এখানে দেখালাম তাদের কাগজেই দেন দে শুড হ্যাভ এক্সপ্লেইন যে আমরা যদিও বলতেছি $500 মিলিয়ন, একটা ফুটনোট দিয়ে বলতো আমাদের রিপোর্টে বলতেছি $50 মিলিয়ন, তাহলে এই কারণে হয়েছে। পৃথিবীকে জানতে হলে পরিসংখ্যান ছাড়া বিকল্প নাই, কিন্তু আইদার উইথ এ গ্রেইন অফ সল্ট অর উইথ এ পিঞ্চ অফ সল্ট এটাকে নিতে হবে। We have already completed 140 kilometers out of 192
ঢাকা চিটাগং হাইওয়ে 4 লেনিং প্রজেক্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিচ্ছি, ঢাকা মানেসি 4 লেনিং প্রজেক্ট, এটা এই জুন মাসে উই আর গোয়িং টু কমপ্লিট ইট বাই 30th জুন। এখন রাস্তায় শুধু যানজট নেই, জলজট আছে, জনজট আছে, মানুষে এখন জট হয়ে গেছে। তারপরে বৃষ্টি হলে জলজট, তারপরে আবার যানজট, এই 3 জট মিলেমিশে একাকার। এর মধ্য দিয়ে আঞ্চলিক ব্যয় যেমন কমবে, তেমনি বিনিয়োগ বাড়াতেও সহায়তা করবে। সকল দেশের স্বার্থ রক্ষা করে চুক্তির বিষয়গুলো নির্ধারণ করলেই একমাত্র সবার উপকৃত হওয়ার সুযোগ আছে। তবে চুক্তির বিষয়গুলো অবশ্যই জনগণের কাছে তুলে ধরতে হবে। এই চুক্তির মধ্য দিয়ে কোনো বিশেষ দেশ নয়, সকল দেশই সমানভাবে উপকৃত হবে। এছাড়া আঞ্চলিক বাণিজ্য ঘাটতি কমাতেও সহায়তা করবে বলে মনে করি আমি। তবে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে সড়ক পথের পাশাপাশি নৌ ও রেলপথকেও সম্পৃক্ত করা জরুরি। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ঋণের বিপরীতে গ্রিসকে পুনর্গঠনের নামে আরও 5 মাস ব্যয় সংকোচন নীতি পালন করার শর্ত দিয়েছে আন্তর্জাতিক দাতা গোষ্ঠী। শুক্রবার ব্রাসেলসে কয়েক ঘন্টার বৈঠকে দাতা গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, এ শর্তে রাজি হলে ঋণের 180 কোটি ইউরো গ্রিস পাবে এখনই। এ বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের পর এ বিষয়ে গ্রিসের সাধারণ মানুষের মতামত জানতে 5 জুলাই গণভোটের ডাক দিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। এ সময় তিনি আরও বলেন, দাতা গোষ্ঠীর এ ধরনের শর্ত ইউরোপের শ্রম আইন, সমতা আইন কিংবা মৌলিক অধিকার সবকিছুকে লঙ্ঘন করে। এদিকে ইউরো গ্রুপের অর্থমন্ত্রীদের সাথে আজ গ্রিসের শেষ মুহূর্তের বৈঠকে দাতা গোষ্ঠী অবশ্যই ইতিবাচক সিদ্ধান্তে আসবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। চীনের কমিউনিস্ট সরকার তাদের ভীষণ চীন 2025 বাস্তবায়ন করার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে দেশটির বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। অত্যাধুনিক মেশিনারিজের ব্যবহার করতে না পারা আর শ্রমিকের মজুরি বাড়ায় ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে অনেক উদ্যোক্তাকেই। প্রায় 2.5 বছর আগে সরকারি নির্দেশক্রমে মেড ইন চায়না 2025 পরিকল্পনা হাতে নেয় দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়। পরিকল্পনার অংশ হিসেবে ঠিক করা হয় 2025-এর মধ্যে উৎপাদন খাতকে শক্তিশালী করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। বিশ্ব উৎপাদনের অংশ হতে ক্ষুদ্র প্রতিষ্ঠানের চেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে চীন সরকার। তাছাড়া অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যমাত্রাও হাতে নেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করেই সরকার ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর প্রতি মুখ ফিরিয়ে নেয় বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। সরকারি সহায়তা না পাওয়া ও শ্রম খরচ বাড়ায় আমাদের ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে। একসময় ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো চীনের প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসলেও পাশ্চাত্যের ধারাবাহিকতায় চীন সরকারও এখন উচ্চ প্রযুক্তির পণ্যকে গুরুত্ব দিচ্ছেন, যার ফলে বন্ধ হচ্ছে একের পর এক ক্ষুদ্র প্রতিষ্ঠান। অথচ একসময় এই প্রতিষ্ঠানগুলোই দেশের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রেখেছে। সাংহাইয়ের অদূরে ইউ এলাকাটি কারখানা শহর নামেই পরিচিত ছিল, কিন্তু বেইজিং এর শর্ত মানতে না পারায় ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। আপাতত সামগ্রিক উৎপাদন খাতে এর নেতিবাচক প্রভাব বোঝা না গেলেও কারখানাগুলো বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন এসব স্থানে কর্মরত শ্রমিকরা। তাই ভীষণ 2025 চীনকে সামনে এগিয়ে নেওয়ার পরিবর্তে আরো পিছিয়ে দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ঈদে বেতন বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ হতে পারে এমন 70টি গার্মেন্টস চিহ্নিত করেছে চট্টগ্রাম শিল্প পুলিশ। 15 জুলাইয়ের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ পুলিশ প্রশাসনের। দ্রুত এগিয়ে চলছে মেঘনা ও তিতাস নদীর ওপর দ্বিতীয় রেল সেতু নির্মাণের কাজ। এ রুটে আরও ইঞ্জিন ও রেল কোচ সংযোজনের আশ্বাস রেলমন্ত্রীর। সপ্তাহ ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কমেছে আমদানি করা পেঁয়াজ সহ বেশিরভাগ পণ্যের দাম। সরবরাহ ভালো থাকায় রমজানের পরও বাজার স্থিতিশীল থাকার আশা ব্যবসায়ীদের। এবং সিলেটে পুরুষরাও এখন ব্যস্ত ঈদের কেনাকাটায়। পছন্দের পাঞ্জাবি কিনতে ঘুরছেন বিভিন্ন শপিং মল থেকে বুটিক হাউসেও, প্রস্তুত ব্যবসায়ীরাও। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।